পর্দার ধুরন্ধরকে তো তোমরা দেখলে, আজকে আলোচনা করব বাস্তবের ধুরন্ধর। ইয়েস, ভারতের এজেন্ট হিসেবে যারা পাকিস্তানে গিয়ে গুপ্তচর সেজেছিল এবং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে, কারোর সাজাও হয়েছে, মানে খুব নৃশংসভাবে পাকিস্তানের জেলেও কাটাতে হয়েছে ধরা পড়ে যাওয়ার পর। তো তাদের এই যে এজেন্ট হিসেবে কাজ করার মধ্যে কিন্তু কোথাও একটা দেশের প্রতি প্রকৃত প্রেম এবং বলা ভালো তারাই হচ্ছে আসল হিরো। সিনেমার হিরোকে দেখেছো স্টান্ট নিয়ে অ্যাকশন করতে, কিন্তু এরা ভারতীয় এজেন্ট হিসেবে তারা জানেই না যে অ্যাকচুয়ালি আদৌ দেশে কবে ফিরবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে ফিরবেন। অনেকে তো ফিরতেও পারেন না, তো তবু দেশপ্রেমের দায়িত্ব কাঁধে তুলে নেন। কেন দেশপ্রেম বলছি? কারণ অন্য দেশে, সেটা পাকিস্তানেই মূলত তারা এজেন্ট হিসেবে, মানে ওখানে ছদ্মবেশ ধারণ করে যায়। তারা তো ভারতীয় এজেন্টই, এজেন্ট। তো কেন যাওয়ার প্রয়োজনটাই বা কেন, তাই তো এখন প্রশ্ন এটাই উঠবে। তার কারণ হচ্ছে, কেউ যদি আমাদের ভারতে হামলা করার ছক কষে বা কোনো রকম যদি দু নম্বরই ব্যবসা যদি করে, সেটা আমাদের ভারতের মানুষরা যাতে বিপাকে না পড়ে। এবং সেটা দেখো, ভারতীয় এজেন্টরা যে ওখানে যাচ্ছে মানে তাদের কিন্তু ক্ষতি করার জন্য যায় না কেউ। তারা যায় এটাই যে তারা কোনো কারণে যদি ভারতের উপর কোনো হামলা বা ক্ষতি করার ছক কষে, সেই তথ্যটা কালেক্ট করে দেওয়া যাতে ভারতীয়রা সাবধান হয়ে যায়। এই ব্যাস, এটা দেশপ্রেমী কিন্তু বোঝায়। তো আজকে আলোচনা করব বাস্তবের ধুরন্ধরদের নিয়ে। তো তারা আসলে কে, কেন, কি করেছিল, সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সমস্ত সিনেমার আপডেটস এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা লাইক করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, তাহলে অনেক কিছু জানতে পারবে। প্রথমে বলে রাখি, বক্স অফিসে মানে তীরের মতো বেগে ছুটে চলেছে ধুরন্ধর। এরপর ধুরন্ধর দ্য রিভেঞ্জ, মানে বলা চলে ধুরন্ধর 2। অনেকে এটাকে ধুরন্ধর 2 বলছেন কেউ, কিন্তু সিনেমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ধুরন্ধর দ্য রিভেঞ্জ সেকেন্ড পার্ট। এরপরে জুন মাসে আরও একটা পার্ট আসবে, এটা অনেকেই জানে না। অনেকে কি হচ্ছে, সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, পুরো যে মানে যেটা দেখায় নাম দেখানোর শেষে, সেটা কিন্তু না দেখেই বেরিয়ে যাচ্ছে। তো অনেকের কাছে সেই ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। তো অনেকে মনে করছে এটাই হয়তো শেষ পার্ট, কিন্তু আসছে একটা শেষ ফাইনাল পার্ট। তো যাই হোক, প্রথম তিন মতো এটাও ইতিহাস তৈরি করতে সক্ষম হয়েছে। ভারতের গুপ্তচর সংস্থার পাকিস্তানে যে মিশন চালিয়েছিল, তারই ভিত্তিতে তৈরি হয়েছে এই ছবিটা। অবশ্যই সত্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অনেকটা পরিমাণ বিনোদন। এহেন ছবি সাফল্যই প্রমাণ করে যে গুপ্তচরের এই যে রোমাঞ্চ, রহস্য মানুষ দেখতে কতটা পছন্দ করে। তো হামজা আলীর আসল নাম জাসকিরাত সিং, যেটা সিনেমায় আমরা দেখতে পেয়েছি। রণবীর সিংকে নিয়ে চর্চা এখন সর্বত্র। শোনা যাচ্ছে এই চরিত্র তৈরি হয়েছে বাস্তব চরিত্রের ছায়াতেই। তবে শেষ পর্যন্ত হামজা রূপলি পর্দার একজনই চরিত্র, কিন্তু বাস্তব রক্তমাংসের পৃথিবীতে আমরা পেয়েছি এমন সব ভারতীয় গুপ্তচর অর্থাৎ স্পাই, তাদের জীবন কাহিনীর হার মানাবে এই পর্দার সেলুলয়েডকেও। তো প্রথমে আলোচনা করব অজিত ডোভাল। অজিত ডোভাল একটা বড় নাম। সে কিন্তু ভারতেরই একজন সিকিউরিটি অ্যাডভাইজার। তো এই তালিকায় প্রথমেই আসবে তারই নাম, অজিত ডোভাল। একবিংশ শতাব্দীর চাণক্য পাকিস্তানে দীর্ঘ সময় কাটিয়েছেন ছদ্মবেশে। ধর্মপ্রাণ মুসলমান সেজে তিনি বসে থেকেছেন বিভিন্ন ধর্মস্থানে। কখনো ভিখারি সেজে পথের ধারে ভিক্ষাও করতে দেখা গিয়েছে তাকে। আর এসব করতে গিয়ে তিনি ধরাও পড়তে যাচ্ছিলেন, উপক্রম হয়েছিল ধরা পড়া, কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেই উপস্থিত বুদ্ধি দিয়ে তার ধরা পড়ে যাওয়ার উপক্রমটা করে নিয়ে তিনি নাকি উড়িয়ে দিয়েছেন। সেসব অনেক কথা, অনেক কাহিনী পরে একদিন রিসার্চ করে সেটা নিয়ে ভিডিও বানাবো। তবে সংক্ষেপে একজন কিছু গুপ্তচরদের নিয়ে আলোচনা করছে। এরপরে যদি বলি পাকিস্তানের ডোভালের সবচেয়ে বড় সাফল্য কি, এ প্রসঙ্গে বলতে হয় খান রিসার্চ সেন্টারের কথা। সেখানে চলছিল গোপন পরমাণু গবেষণা। ভিখারি সেজে সেন্টারের কাছে বসেই নজরদারি চালান এই ডোভাল। পরে পাক বিজ্ঞানীরা
যে সেলুনে চুল দাড়ি কাটতেন সেগুলি সংগ্রহ করে ভারতে পাঠান। পরীক্ষায় দেখা যায় যে সত্যি চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করছে, আর তখনই সেখানে মিলে যায় প্রমাণ। এরপর ব্ল্যাক টাইগারের কথা বলবো। ভালো নাম হচ্ছে রবীন্দ্র কৌশিক। 1975 থেকে 1975 সাল পর্যন্ত পাকিস্তানে তিনি ছদ্মবেশে ছিলেন অনেক বছর, কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। 2 বছর দিল্লিতে থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর 23 বছর বয়সে প্রবেশ করেন পাকিস্তানে, চাকরি করেন পাক সেনার একজন কেরানি হিসেবে, এবং ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার আখ্যায় ভূষিত করেছিলেন। জীবনের শেষ 18 বছর পাক জেলেই কেটেছিল এই রবীন্দ্র। সত্যি ভাবতে কতটা খারাপ লাগে বলো তো, আমাদের দেশের জন্যই কাজ করতে গিয়ে জীবনটাকেই বলিদান দিতে হয়, আর সেখান থেকে আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। তাই একটাই কথা বলবো, তুমি যে দেশেই থাকো না কেন, তুমি যে দেশেরই বাসিন্দা হও না কেন, সেটা ইন্ডিয়ার হতে পারো, বাংলাদেশের হতে পারো, পাকিস্তানের হতে পারো, নিজের দেশটাকে ভালোবাসো। নিজের দেশের মানুষ যেন সুরক্ষিত থাকে, সেই হয়তো আমরা আজকে এই র এজেন্ট হতে পারবো না, বা আর্মি হতে পারবো না, পুলিশ হতে পারবো না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করতে পারি যে আমাদের দেশটা যেন ভালো থাকে, সুরক্ষিত থাকে, আমাদের দেশের মানুষরা যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে, এমন কোনো বিপদ আপদ যেন না হয়, এবং অন্য কোনো দেশের মানুষরা তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, কোনো দেশের উপর হামলা চালানোর কথা চিন্তাভাবনা যেন না হয়, এবং পৃথিবীটা সেরে উঠুক, পৃথিবীটা সুস্থ হয়ে উঠুক। তো এরপর আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম বীরাঙ্গনা নারী নীরা আর্য। এই নীরা আর্যর নামটা শুনে অনেকেরই চুপ চেনা চেনা লাগছে না? ইয়েস, জনমানুষের আলোচনাই হন না তিনি অতটা, অথচ তার দেশপ্রেমের কাহিনী হার মানাবে কল্পনাকেও, সিনেমার গল্পকেও। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাঁসির রানী রেজিমেন্টের সদস্য নীরা গুপ্তচর বৃত্তি করতেন আইএনের হয়ে। ইয়েস বন্ধুরা, এমনকি নিজের কখনো তিনি এই তথ্য ফাঁস করেননি, এমনকি নিজের স্বামী শ্রীকান্তর কাছেও নয়। শোনা যায় এদিকে শ্রীকান্ত নাকি নেতাজিকে হত্যার ছক কষলে স্বামীকে হত্যা করতেও পিছপা হননি এই নীরা। তার মানে বুঝতে পারছো কতটা সে দেশকে ভালোবাসত, কতটা সে দেশের আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসত, শ্রদ্ধা করত। এটা নিয়ে আমি পরে একদিন ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, পুরোটা রিসার্চ করে গবেষণা করে তারপরে আমি আসবো। এরপর আসি সরস্বতী রাজামণি। মাত্র 16 বছর বয়সে আজাদিন ফৌজে প্রবেশ করেন তিনি। গুপ্তচর হিসেবে ছেলের ছদ্মবেশে ঢুকে পড়েন, মানে ছেলে সেজে ঢুকে পড়েন ব্রিটিশ সেনা শিবিরে। সেখানে অফিসারদের বাড়িতে 5 মাস খাটতেন। বোঝাই সম্ভব ছিল না এই মণি নামে ছেলেটি আসলে মহিলা, এবং গোপন তথ্য কিভাবে বেহাত হয়ে যাচ্ছে সাহেবদের হাতে ধরা পড়ে যান তার এক বান্ধবী। বাঞ্জারা সেজে দেখানোর ফাঁকে তিনি উদ্ধার করেন তাকে। যদিও সেই সময় আমরা পুরোটা অতটা জানি না, তবে এটুকুই আমরা জানি। পরে একদিন এটা নিয়ে রিসার্চ করে যদি জানতে পারি সে গল্প নিয়ে আসবো। এরপরে আসবো গত শতকের 6 দশকে পাকিস্তানে প্রবেশ করেন র এজেন্ট মোহনলাল ভাস্কর। পরবর্তী 15 মাস লাগাতার সেই দেশে ঢুকে তথ্য সংগ্রহ করেছিলেন তিনি। বুঝতেও পারেননি এক ডাবল এজেন্ট, ভারত ও পাকিস্তান দুই দেশের হয়েই তিনি কাজ করতেন। জেনে গিয়েছেন তার আসল পরিচয়, তারই চক্রান্তে ধরা পড়ে যান মোহন। এরপর পাক জেলে প্রবল অত্যাচারের সম্মুখীন হন, 14 বছর কাটে সেখানকার জেলে। এইসব গুপ্তচরদের কাহিনী সত্যি হার মানায় সিনেমার গল্পকেও। ছবিতে যেমন দৃশ্য দেখে আমরা শিউরে উঠি, তা বাস্তবিক মানুষগুলো নিজেদেরকে সেই জীবনে প্রত্যক্ষ করেছেন, হেঁটে গিয়েছেন অসম্ভব যন্ত্রণার মধ্যে। রূপলী পর্দার নায়কদের সঙ্গে তাদের তুলনা হয় না, তাই তারা সত্যিকারেরই হিরো অ্যাকচুয়ালি। সেই কারণে অজিত ডোভাল রাজামণিদের সাহসিকতার কাহিনী মানুষের মুখে মুখে ফেরে। তো এখন তো অজিত ডোভালকে নিয়ে বেশ ভালো আলোচনা হয়। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253 অথবা সুপ্রিয় পুরুষলি সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।